আমরা এখন যেখানে রয়েছি 1757 সালের 23শে জুন দুপুর 2টোর সময় এখানে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা নির্দেশ দিয়েছিলেন মীর মদনলালদের ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য। এবং পরবর্তীতে আমরা যেটা দেখি যে সৈন্যে সামন্তে অনেক বেশি থাকা সত্ত্বেও মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হন সিরাজউদ্দৌলা। ভারতবর্ষের আকাশে নেমে আসে 200 বছরের পরাধীনতার গ্লানি। আমরা এই মুহূর্তে রয়েছি পলাশীর প্রান্তরে বা পলাশীর যুদ্ধক্ষেত্রে, যা কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত। যেখানকার লড়াই এবারে কিন্তু যথেষ্টই নজর কাড়া। একদিকে সিপিআইএম প্রার্থী করেছে উপনির্বাচনে তামান্নার মৃত্যু ঘটনা ঘটে যাওয়ার পর তার মা সাবানা ইয়াসমিনকে, অন্যদিকে উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী দিয়েছেন বিজেপি এবং কংগ্রেসও, রয়েছে হুমায়ুনের দলও। সব মিলিয়ে কালীগঞ্জ বিধানসভা এবার যেন এই পলাশীর যুদ্ধক্ষেত্র। নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা কালীগঞ্জ মূলত কৃষি প্রধান এলাকা। নিম্নবিত্ত মানুষের বাস এই কেন্দ্রে। এখানে জনসংখ্যার প্রায় 68% সংখ্যালঘু, মাত্র 32% হিন্দু ভোটার। কিন্তু নির্বাচনের পরিসংখ্যানে পিছিয়েই রয়েছে এলাকার উন্নয়ন। স্বাস্থ্য ও শিক্ষা দুই ক্ষেত্রেই চূড়ান্ত অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। বলবো কি কাজ হয়েছে, যা হয়েছে রাস্তাঘাট হয়েছে, অনেক হয়েছে। প্রয়োজন সবই প্রয়োজন, ঘাট বাঁধানো প্রয়োজন, সবই প্রয়োজন। দেখছেন তো রাস্তা কিরকম, সব জায়গায় তো ঘাট হয়েছে, এদিকে ঘাটটা কিরকম বাধাইতে হবে না বলেন? না, আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই বাবা, কিছু করেনি না। এই যে আমার স্বামী আজকে 24 দিন মারা গিয়েছে। কি সরকার থেকে কোনো একটা জিনিস দেওয়া, কি সাহায্য দেওয়া, ওসব কিছু করেনি বাবা। বার্ধক্য ভাতার এই আজ অল্প দিনে পাচ্ছি, মিথ্যে কথা কেন বলবো, আমার বয়স হয়ে গিয়েছে। এই 1 বছর থেকে পাচ্ছি, এতদিন দেয়নি। আর কোনো ওই সব চাল টাল, সেই কিসের সব চাল টাল দেয়, গরিব মানুষ বড় মানুষ খাটতে খুঁজতে পারি না। এখানে বলতে হলে আপনার ধরেন রাস্তাঘাট, পানীয় জল, এগুলো তো সবাই, এগুলোই মানুষের প্রয়োজন। হ্যাঁ, এবার ধরেন হ্যাঁ না, পানীয় জল ধরেন সেরকম ধরেন নেই। হয়তো রাস্তায় মানে গরিব মানুষ ট্যাপ এখনো ধরেন চালু হয়নি। হ্যাঁ, ওসব কোনো চালু হয়নি। মানে এখনকার স্বাস্থ্যকেন্দ্র সেরকমই মানে সেরকম মানে সুরক্ষাটা পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্রে আগেকার মানে সুরক্ষা মানুষই তো চাই, গরিব মানুষ। তারা তো একটা বড় ডাক্তার কেউ বড় একটা নার্সিংহোমে নিয়ে যেতে পারবে না। তারা একটা স্বাস্থ্যকেন্দ্র ভালো হলে ডাক্তারবাবু ওনারা আসলো, একটা চিকিৎসা যদি ভালো হয়, গরিব মানুষ একটা খুব তাদের মানুষ সুবিধা হয়, এইটাই। কর্মসংস্থানের অভাব এই বিধানসভার অন্যতম বড় ক্ষত। ব্লকের একটা বিশাল অংশ জুড়েই রয়েছে বিড়ি শ্রমিকদের সংসার, আর বাকিদের কাছে ভরসা ভিন রাজ্য। তাই কালীগঞ্জ এখন পরিচিত পরিযায়ী শ্রমিকদের ব্লক হিসাবেও। এমনকি সরকারি নথিতে অশিক্ষার কারণে ফর্ম পূরণে ভুলের ফলে সরকারি সুবিধা থেকেও বঞ্চিত বহু মানুষ। একটা সময় এই কেন্দ্রে পালা করে জিতত কংগ্রেস ও আরএসপি। 2011 সালে রাজ্যে পরিবর্তনের বছর কালীগঞ্জে প্রথমবার জোড়াফুল ফোটে। 2016 সালে অবশ্য এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে যায়। 21-এ ফের তৃণমূলের টিকিটে জেতেন নাসির উদ্দিন আহমেদ। 2025 সালে বিধায়ক থাকাকালীনই মৃত্যু হয় নাসির সাহেবের। তার প্রয়াণের পর উপনির্বাচনে কালীগঞ্জ থেকে জিতে আসেন তার কন্যা আলিফা আহমেদ। তিনি ফের শাসক শিবিরের প্রার্থী। দিদি, লড়াই কতটা কঠিন?
দেখুন, আমাদের কালীগঞ্জের সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন, আর আমাদের মূলত লড়াই তো এখানে বিজেপির সঙ্গে। কিন্তু এই কেন্দ্রের বিজেপি সরকার কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষ সেটা সরাসরি ভুক্তভোগী, মানে অত্যাচারটা সহ্য করেছে। আমাদের বিশ্বাস আমাদের সরকারের, আমাদের মামাটি মানুষের সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের পাশে থাকার যে ইচ্ছে এবং এই সরকারের যে কাজ, সেই কাজও মানুষ সরাসরি পেয়েছে। তাই মানুষ তুলনা করবেন দুটো দলের মধ্যে নিশ্চিতভাবে আমাদের সরকারের কাজ দেখে এবং আমাদের দলের মানুষের পাশে থাকা দেখে। এছাড়াও বিজেপির অত্যাচার দেখে মানুষ নিশ্চিতভাবে আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই রায় দিতে চলেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিতে চলেছেন। দিদি, পরিযায়ী শ্রমিক আপনার এখানে একটা বড় ইস্যু। আপনি উপনির্বাচনে জিতেছিলেন, খুব বেশি সময় আপনি সেই অর্থে পাননি। এবার যদি জিততে পারেনি, পরিযায়ী শ্রমিক, পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা কেন্দ্র, এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? আমি 8 মাসে জেতার পর উপনির্বাচনের সময় আমি যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো আমি রাখতে পেরেছি। আমি বলেছিলাম যে প্রয়াত বিধায়কের যে অসম্পূর্ণ কাজ সেগুলো আমি সম্পন্ন করব। তার অনেক কাজ আমি সম্পূর্ণ করেছি। যেটা বড় কাজ করতে পেরেছি কালীগঞ্জের বুকে, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সেটা জমি নিয়ে জটিলতা ছিল, সেটা কাটিয়ে আমরা ইংলিশ মিডিয়ামের কাজটা শুরু করতে পেরেছি। সে সত্ত্বেও আমি কালীগঞ্জ ঘুরে আমার কালীগঞ্জের মানুষের কী কী জিনিসের চাহিদা রয়েছে এবং কী কী জিনিসের পরিকাঠামোগত উন্নয়ন করলে কালীগঞ্জের সার্বিক অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব, সেগুলো আমি সবটাই জেনেছি। কোন দপ্তরে গিয়ে কাজ করতে হবে সেটাও আমি জানতে পেরেছি। আমি জিতে এসে যে প্রতিজ্ঞাগুলো করেছি, আমি এখানে স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করতে চাই। কালীগঞ্জের রাজনীতিতে গত বছর এক কালো অধ্যায় যোগ হয়। 2025-এর উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না। আলিফার জয়ের পরে বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সন্তান হারা হন সাবিনা ইয়াসমিন। সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি মোলান্ডি গ্রামের মাটি থেকে। আর এই আবেগকেই হাতিয়ার করেছে বাম শিবির। আলিফাকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে সেই সাবিনাই। 26-এর নির্বাচনে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিআইএম। আপনি কি প্রার্থী হতে ভেবেছিলেন যে প্রার্থী হবেন? না, আমি সত্যি বলতে আমি কোনো দিনই ভাবিনি। অ্যাকচুয়ালি আমার রাজনীতিটা তেমন পছন্দ নয়, সত্যি কথা এটা। তারপরে মেয়েটা চলে গেছে, এবার আমাকে আমার সিনিয়র নেত্রীরা ওরা ঠিক করেছে, তো ওদের কথাতেই আমার প্রথম কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষ, এই যে আমার এগুলো দেখা, আমি এখন দেখছি মানুষের দুয়ারে যাচ্ছি, অভিযোগ জানাচ্ছে, এক একজনের এক এক মতো অভিযোগ যে এত বছর ধরে তারা কিছু পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা নেই। তো আমার খুব ইচ্ছা, মন থেকে ইচ্ছে যে ওদের যদি সাহায্য কিছু করতে পারি। সাহায্য করার জন্য তো আমাকে বিধানসভায় যেতে হবে। আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি উপনির্বাচনে জিতেছিলেন তিনি প্রার্থী, বিজেপি প্রার্থী রয়েছে, একাধিক প্রার্থী রয়েছে। এর মধ্যে দাঁড়িয়ে আপনার লড়াই কতটা কঠিন? লড়াইটা? হ্যাঁ, আমার লড়াই কঠিন, তো অসম্ভব নয়, সম্ভব। তো কঠিন হলেও আমি লড়াই করতে, মেয়েটা শিখিয়ে দিয়ে গেছে লড়াই করাটা। আমার তামান্না আমাকে শিখিয়ে দিয়ে গেছে। এখনও মনে হয় সে উপর থেকে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, তবে আমি লড়াইটা করতে পারছি। নাহলে সদ্য একটা গৃহবধূর কাছে এত বড় লড়াইটা খুব অসম্ভব। সাবিনা ইয়াসমিন তামান্নার মা হিসেবে চিরকাল আমি ওনার প্রতি সমব্যথী, আমার দল ওনার প্রতি সমব্যথী এবং সারা জীবন যতদিন বাঁচবো ওনাকে মা হিসেবে আমি সম্মান করব। এবং ওনার যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিনও পূর্ণ করতে পারবো না, সেই অপূর্ণতা জায়গাটা থাকবে। কিন্তু আমরা সমাজ হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, মা হিসেবে সবসময় ওনার পাশে থাকতে চাই। কিন্তু দেখুন, একটা মা হারানো মায়ের শোক আলাদা, কিন্তু এখন উনি যেহেতু রাজনীতিতে নেমেছেন একজন ক্যান্ডিডেট, ওনাকে আমি একজন রাজনৈতিক ক্যান্ডিডেট হিসেবে দেখছি। রাজনৈতিক মাঠে নেমে যেভাবে আমরা প্রতিটা দলের বিরুদ্ধে লড়াই করছি, সিপিএমও তার ব্যতিক্রম নয়। আমাদের লড়াই সেই বিরুদ্ধেই একইভাবে চলবে। লড়াইয়ে পিছিয়ে নেই বিজেপি এবং কংগ্রেসও।
পাশাপাশি এবার ময়দানে রয়েছেন হুমায়ুন কবিরের দলের প্রার্থীও, ফলে কালীগঞ্জের লড়াই এখন বহুমুখী। 26-এর লড়াইয়ে কার দিকে পাল্লা ঝুঁকবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এক নজরে দেখে নিন কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল। কালীগঞ্জের মানুষকে উন্নয়নের নিরিখে ভোট দেবেন, নাকি উপনির্বাচনে সেই রক্তাক্ত স্মৃতি ইভিএমে প্রভাব ফেলবে? উত্তরের অপেক্ষায় গোটা জেলা। রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে শেষ হাসি কে হাসে তা জানা যাবে ভোটের ফলাফল বেরোলেই। কালীগঞ্জে একটা বড় অংশ পরিযায়ী শ্রমিকের বাস। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় অংশের ভোটার তারা মুসলিম। হিন্দু ভোটার রয়েছে এখানে 32% মতো। সব মিলিয়ে বলা যায় নির্বাচন যত এগিয়ে আসছে এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। তবে দেখার এই কালীগঞ্জের ভোটাররা কাকে এই কেন্দ্র থেকে জিতিয়ে বিধানসভায় পাঠান। কালীগঞ্জ থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।